শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। যারা বিএস টিউটোরিয়াল ফলো করো তারা ইতিমধ্যেই নিশ্চয়ই জানো যে আমাদের 2026 সালের নতুন একাডেমিক প্রোগ্রাম লঞ্চ হয়েছে, যেখানে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের নাম হচ্ছে দিশারি। এই ব্যাচে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি এবং ম্যাথমেটিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেমিস্টার ওয়াইজ সিলেবাস আছে সেই সিলেবাসকে সম্পূর্ণভাবে কভার করে আমরা একটার পর একটা ভিডিও লেসন তোমাদের জন্য নিয়ে আসব নির্দিষ্ট সময়ে। ইতিমধ্যেই 9 তারিখ লঞ্চ হয়ে গেছে এবং আমরা ক্লাস 11-এর যে ভিডিও লেসনগুলো একটার পর একটা নিয়ে আসা শুরু করে দিয়েছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস, যেখানে আমরা সেমিস্টার 3-র বায়োলজির প্রথম চ্যাপ্টার আলোচনা করব। কবে আসবে তোমাদের এই ভিডিও লেসনগুলো না অবশ্যই আগেই জানো তোমরা, তাও একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 9টায় বায়োলজির যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী ভিডিও লেসনগুলো একটার পর একটা আসবে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আশা করি প্রত্যেকটি ভিডিও লেসন তোমাদের খুবই কাজে আসবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম আমরা দেখব কি সিলেবাস রয়েছে তোমাদের সেমিস্টার 3-র বায়োলজিতে। সেমিস্টার 3-তে মোট দুটি ইউনিট আছে এবং এই ইউনিটে মোট 6টি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারগুলো কি কি এবং ইউনিটগুলো কি কি আগে দেখে নেব। প্রথম যে ইউনিটটা আছে ইউনিট 6 বলবো, কারণ 5 নম্বর ইউনিট পর্যন্ত ক্লাস 11 ছিল। ইউনিট 6 রয়েছে রিপ্রোডাকশন বা জনন। এই যে ইউনিটটা আছে আমরা কি কি পড়ব না, এই ইউনিটে আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের জনন, অবশ্যই সপুষ্পক উদ্ভিদের জনন। তারপরে 2 নম্বর চ্যাপ্টার রয়েছে মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন, এবং 3 নম্বর চ্যাপ্টার রয়েছে অবশ্যই জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ। এটা হচ্ছে রিপ্রোডাকশন যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের অন্তর্গত 3টা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারগুলো থেকে মোট কত নাম্বার আসবে তোমাদের না অবশ্যই 15টি এমসিকিউ আসবে। এর পরের ইউনিট খুব বড় ইউনিট এবং খুব ভাইটাল ইউনিট, যেটা হচ্ছে জিন তত্ত্ব এবং বিবর্তন। এই ইউনিটে এখানেও 3টা চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে বংশগতি এবং বিভেদ, ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই জানো। এরপরে চলে আসো নেক্সট চ্যাপ্টার, যেটা আছে বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ভীষণই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। এবং সব শেষে রয়েছে কি অভিব্যক্তি এবং বিবর্তন। এই হলো তোমাদের মোট সিলেবাস, যেই সিলেবাসটা ধরে আমরা একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের পরীক্ষার অনেক আগে সিলেবাসটি কভার করব। তো প্রথম একদম চলে আসো ফার্স্ট, আমরা প্রথম চ্যাপ্টার থেকেই শুরু করব। কি সেই চ্যাপ্টার না ইউনিট 6-এর ফার্স্ট চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এবং ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে যথেষ্ট নাম্বার আসে। তো আমরা বেসিক্যালি কি করব না, দেখো এমনি পিপিটি বানিয়ে আমরা ভিডিও করতে পারতাম, কিন্তু যদি টেক্সট বই ফলো করে যদি পড়ানো হয় তাহলে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। আশা করি যেরকমভাবে আমরা ওই অফলাইন ক্লাসগুলোতে টেক্সট বইকে ফলো করি, সেক্ষেত্রে আমরা একটা টেক্সট বই ফলো করার চেষ্টা করব। বিশেষ করে এক্ষেত্রে আমি এই ভিডিওতে বা তোমাদের যে ক্লাসগুলো আপলোড করব সেখানে সাঁতরা পাবলিকেশনের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটা আমি ফলো করার চেষ্টা করছি, যাতে তোমাদের সুবিধা হয় এবং ক্লাসগুলোকে কানেক্ট করতে সুবিধা হয়। কারণ আলটিমেটলি তোমরা তো বই থেকেই পড়বে, আমাদের কাছে কনসেপ্টটা দেখে নিয়ে বই থেকেই পড়বে। তাহলে আমরা যদি সেই বই থেকেই পড়াই তাহলে তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো সেক্ষেত্রে প্রথম আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এবং যৌন জনন যখন সম্পন্ন হবে ন্যাচারালি তোমার জনন অঙ্গ প্রয়োজন, এবং সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে ফুল। ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ। এবং ফুল কি না তোমরা জানো এটা একটা পরিবর্তিত বিটপ। এবারে ফুলের বিভিন্ন রকমের ভাগ রয়েছে, ক্লাস 11-এ মরফোলজি চ্যাপ্টারে নিশ্চিতভাবে তোমরা পড়েছো। তবে একটা ফুলকে কখন আমরা কমপ্লিট ফ্লাওয়ার বলবো, কখন আমরা সম্পূর্ণ ফুল বলবো না, যে ফুলের বৃতি, দলমণ্ডল, পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম এবং স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, এই 4টি যে স্তবক, এই 4টি স্তবকই সজ্জিত থাকে, তাকে একটি কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল বলবো। এবং তোমরা এই উদাহরণটা অনেক আগে থেকেই জানো যে জবা
একটি আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল। এছাড়াও অপরাজিতা, এই ধরনের ফুলগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল। আর অসম্পূর্ণ ফুল কি না, যে ফুলে একটি বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে। ধরো একটি একলিঙ্গ ফুল, যেখানে হয়তো অ্যান্ড্রোসিয়াম থাকবে, না হয় গাইনোসিয়াম থাকবে, তাহলে সেই সমস্ত ফুলগুলোকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার বা অসম্পূর্ণ ফুল। যেরকম আমরা যদি দেখি কুমড়ো ফুলের ক্ষেত্রে স্ত্রী ফুল আলাদা হয় এবং পুং ফুল আলাদা হয়, তাহলে এই ধরনের ফুলগুলোকে একলিঙ্গ ফুল বলা হয়। এবং এই ফুলগুলো অবশ্যই 4টি স্তবক থাকছে না, তার মানে ইনকমপ্লিট ফ্লাওয়ার। এবারে নিয়ত ফুল কাকে বলে না, যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলো, মানে বৃত্তির ধরো বৃত্তাংশগুলো, দলমণ্ডলের দলাংশগুলো, এগুলো সদৃশ্য অর্থাৎ একই রকমের হয়ে থাকে, তখন তাকে রেগুলার ফ্লাওয়ার বলা হয়। আর ইরেগুলার কাকে বলা হয় না, যখন এক বা একাধিক স্তবকের অংশগুলি অসদৃশ অর্থাৎ একই রকম নয়, তখন তাকে বলা হয় অনিয়ত ফুল। তো যেরকম অপরাজিতা ফুল যদি দেখো, সেখানে কিন্তু সবগুলো দলমণ্ডল একই রকম থাকে না, সদৃশ্য থাকে না, তাই সেটা হচ্ছে ইরেগুলার ফ্লাওয়ার। আবার যদি তুমি দেখো জবা ফুল, সেটা হচ্ছে কিন্তু একটা নিয়ত ফুল বা রেগুলার ফ্লাওয়ার। তো একটি আদর্শ ফুলের একটা ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশনটা আমি বিস্তারিতভাবে আর বলছি না, শুধু জাস্ট দেখো সবৃন্তক অর্থাৎ একটা বৃন্ত উপস্থিত থাকবে, সবৃন্তক ফুলের সব পুষ্পাক্ষের ওপরে, পুষ্পাক্ষ বা যাকে থ্যালামাস বলা হয়, তার উপরে ক্রমান্বয়ে 4টি স্তবক থাকে। কি কি 4টি স্তবক? অবশ্যই বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এগুলো সর্পিলাকারে বা আবর্তাকারে যখন সজ্জিত থাকে এবং প্রতিটি স্তবকের যে অংশগুলো রয়েছে তাদের মধ্যে আকৃতিগত সাদৃশ্য অর্থাৎ যারা রেগুলার ফুল বলা হয়, এই ধরনের ফুলকে বলা হচ্ছে আদর্শ ফুল। তার মানে বুঝতেই পারছো যে কোনো ফুলকে আদর্শ ফুল হতে গেলে তাকে প্রথমে রেগুলার ফুল হতে হবে বা নিয়ত ফুল হতে হবে এবং কমপ্লিট ফ্লাওয়ার হতে হবে বা সম্পূর্ণ ফুল হতে হবে। এছাড়াও দেখো এখানে ফ্যাক্ট ফাইন্ডারে ওই সাঁতরার বইতে কতগুলো টার্ম রয়েছে, সুষম ফুল কাকে বলে, বিষম ফুল কাকে বলে, এই সমস্ত টার্মগুলো। প্রথম যদি আমরা দেখি সুষম ফুল কাকে বলে না, যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলো, যেটা একটু আগে বলছিলাম যে ধরো বৃতি রয়েছে, বৃতির প্রত্যেকটি স্তবক মানে অংশ বা বৃত্তাংশ যদি একই রকম হয়, তখন তাকে বলা হবে সুষম ফুল বা তলাংশগুলো একই রকম হবে। বিষম ফুল কাকে বলা হয়, যে সমস্ত ফুলে এক বা একাধিক স্তবকের অংশ আকৃতিগতভাবে অসমান, তখন তাকে বলা হবে বিষম ফুল। যেরকম একটু আগেই বললাম যে অপরাজিতা ফুল, মটর ফুল, এগুলো হচ্ছে বিষম ফুল। বহু প্রতিসম ফুল কাকে বলে না, কোনো ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে, কোনো একটা ফুলকে তার একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুকে রেখে লম্বালম্বিভাবে বা কেন্দ্র বরাবর দুটি সমান ভাগে যদি ভাগ করা যায়, তখন তাকে বলা হচ্ছে বহু প্রতিসম ফুল। যেরকম জবা ফুল, তাকে আমরা দুটি সমান ভাগে ভাগ করতে পারবো। এক প্রতিসম ফুল কাকে বলা হয় না, কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান ভাগে ভাগ করা যায়, তখন তাকে বলা হয় এক প্রতিসম ফুল। যেরকম মটর, অপরাজিতা, বক, শিম ইত্যাদি। অপ্রতিসম ফুল কাকে বলা হয় না, কোনো ফুলকে কখন অপ্রতিসম বলবো, তার মানে তাকে সমান দুভাগে ভাগ করা যাবে না, এই ধরনের ফুলকে অবশ্যই অপ্রতিসম ফুল বলবো আমরা। যেরকম অর্কিড, সর্বজয়া বা কানা ইন্ডিকা, এই ধরনের যে ফুলগুলো রয়েছে এগুলোকে একবারেও সমান দুভাগে ভাগ করা যায় না, তাহলে এটাকে বলা হচ্ছে অপ্রতিসম। অলরেডি আলোচনা করলাম একলিঙ্গ ফুল কাকে বলে, যেখানে হয় তোমার পুংস্তবক থাকবে, না হয় স্ত্রীস্তবক থাকবে, এই ধরনের ফুলকে আমরা বলবো একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আবার উভলিঙ্গ ফুল কাকে বলে, যে ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় স্তবকই উপস্থিত থাকবে, তখন তাকে বলা হবে তোমার উভলিঙ্গ ফুল। যেরকম সরিষা, মটর, ধুতরা, এই ধরনের ফুলগুলোকে বলা হচ্ছে উভলিঙ্গ ফুল। আর সম্পূর্ণ ফুল অলরেডি আলোচনা করলাম, যেখানে 4টি স্তবকই থাকবে তাকে সম্পূর্ণ ফুল বলা হবে, যদি কোনো একটি বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে তাকে অসম্পূর্ণ ফুল বলা হয়। যেরকম রজনীগন্ধা যদি আমরা দেখি, সেখানে কিন্তু বৃতি থাকে না, তার মানে এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। ধানের ক্ষেত্রে দলমণ্ডল থাকে না, তাহলে এটাও অসম্পূর্ণ ফুল। লাউ বা কুমড়োর ক্ষেত্রে যে কোনো একটি জনস্তবক হয় অ্যান্ড্রোসিয়াম থাকবে না, না হয় গাইনোসিয়াম থাকবে না, তখন তাকে বলা হচ্ছে অবশ্যই অসম্পূর্ণ ফুল। এবং এখানে কতগুলো ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামগুলো পড়বে। এবং সম্পূর্ণ ফুল কাকে বলে, অসম্পূর্ণ ফুল কাকে বলে তো বললাম।
এবং সম্পূর্ণ ফুলে 4টি স্তবক, বৃতি, দলমণ্ডল যেগুলোকে বলা হয় অতিরিক্ত বা সাহায্যকারী স্তবক, এবং জনন স্তবকগুলো অর্থাৎ পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই 4টি স্তবকই উপস্থিত থাকবে। অসম্পূর্ণ ফুলের ক্ষেত্রে হয় একটি বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে। এবারে চলে এসো, দেখো আমরা দেখব কি না একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলো। একটি আদর্শ ফুলের যে অংশগুলো, দেখো এখানে একটা আদর্শ ফুল মানে মূলত জবা ফুলের কথা এখানে দেওয়া আছে। এই আদর্শ ফুলের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি তোমার পুষ্পাক্ষ। এই অংশটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। এই অংশের ওপরেই মূলত বাকি স্তবকগুলো অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর চক্র, এই যে স্তবকগুলো এগুলো সুসজ্জিত থাকে। তার মানে যে প্রথম কি থাকে না, অবশ্যই পুষ্পাক্ষ, যার ওপরেই স্তবকগুলো সজ্জিত থাকছে। তবে পুষ্পাক্ষ কিসের সঙ্গে সংযুক্ত থাকে না, এরকম একটা পুষ্পবৃন্ত বা বৃন্ত দ্বারা সংযুক্ত থাকে। তার মানে প্রথম বৃন্তর ওপরে কি থাকছে, পুষ্পাক্ষ থাকছে। পুষ্পাক্ষের পরে এক একটি স্তবক থাকবে। কি স্তবক? প্রথম হচ্ছে পুষ্পস্তবকের মধ্যে দু রকমের পুষ্পস্তবক হয় তোমরা জানো। একটা হচ্ছে সাহায্যকারী স্তবক। সাহায্যকারী মানে কিসে সাহায্য করে না, জননে সাহায্যকারী। জননে সাহায্যকারী স্তবকগুলো কি কি না, বৃতি বা ক্যালিক্স এবং দলমণ্ডল বা করলা। এই ক্যালিক্স বা বৃতি কি না, একদম তোমরা যদি কোনো একটা ফুলকে দেখো, একদম প্রথম ধরো এই জবা ফুলে যখন কুঁড়ি অবস্থায় ছিল, এই সবুজ অংশটা দ্বারাই পুরো ফুলটা আবৃত ছিল, এবং পরবর্তীকালে যখন ফুলটা প্রস্ফুটিত হচ্ছে, একদম প্রথম যে স্তবকটা থাকছে সেটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স। এবং এই বৃতি বা ক্যালিক্সে আমরা কি দেখব, অনেকগুলো অংশ রয়েছে। যেরকম জবা ফুলের ক্ষেত্রে বৃতির ক্ষেত্রে 5টি অংশ থাকে, এগুলোকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। এবার এই সেপালগুলো তোমরা যদি ভালো করে ফুল লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে জবা ফুলের ক্ষেত্রে যে বৃত্তাংশগুলো রয়েছে, সেই বৃত্তাংশগুলো সংযুক্ত অবস্থায় আছে। যদি সংযুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় গ্যামোসেপালাস। যেহেতু সেপাল মানে বৃত্তাংশ, সেটা যুক্ত আছে মানে গ্যামো অবস্থায় আছে, অর্থাৎ গ্যামোসেপালাস বলা হবে। অপরদিকে বৃত্তাংশগুলি যদি পরস্পর থেকে পৃথক থাকে মানে মুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় কি পলিসেপালাস। তার মানে বুঝলে কি না, গ্যামোসেপালাস হচ্ছে বৃত্তাংশগুলো বা সেপালগুলো সংযুক্ত অবস্থায় থাকবে। আবার পলিসেপালাস মানে বৃত্তাংশগুলো বা সেপালগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় পলিসেপালাস। জবা ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, জবার ক্ষেত্রে যুক্ত বৃতি দেখতে পাই, মানে গ্যামোসেপালাস অবস্থা দেখতে পাই। আবার পদ্ম যদি দেখি আমরা, তাহলে পদ্মের ক্ষেত্রে তোমার যে বৃত্তাংশগুলো আছে বৃতির, সেটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। এবারে এই ক্যালিক্স বা বৃতির কাজ কি না, যখন ফুল কুঁড়ি অবস্থায় থাকে তাকে তো আবৃত করে রাখে, এবং এছাড়াও আর একটা বিষয় হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কারণ বৃতি সাধারণত বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে সবুজ রঙের হয়, আর বৃতি যখন সবুজ রঙের হয় তার মানে অবশ্যই সেখানে ক্লোরোফিল রয়েছে এবং তারা সালোক সংশ্লেষ করতে পারে, খাদ্য উৎপন্ন করতে পারে। এরপরে নেক্সট স্তবক হচ্ছে কি করলা বা দলমণ্ডল। আমরা যদি এই জবা ফুলের ক্ষেত্রে দেখি, এই যে পাপড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দলমণ্ডল বা করলা। এই যে করলা বা দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে দলাংশ বলা হয় বা পেটাল বলা হয়। পাপড়ির অপর নাম কি পেটাল। এবং এই পেটালগুলো সেই একই রকমভাবে যুক্ত থাকতে পারে অথবা মুক্ত থাকতে পারে বৃতির মতো। যদি যুক্ত থাকে, যেরকম যদি ধুতরা ফুল দেখো, তাহলে সেখানে অবশ্যই দলাংশগুলো যুক্ত অবস্থায় থাকে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি ধুতরা ফুল, এই যে ধুতরা ফুল রয়েছে, এখানে দেখো এই যে দলাংশগুলো রয়েছে, এই দলাংশগুলো প্রত্যেকটা কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে। আবার যদি আমরা জবা ফুল দেখি, জবা ফুলের দলাংশগুলো মুক্ত অবস্থায় থাকে। 5টি দলাংশ সাধারণত থাকে এবং 5টি দলাংশই মুক্ত অবস্থায় থাকে। যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হবে কি গ্যামোপেটালাস, আর যদি মুক্ত থাকে তখন তাকে বলা হবে পলিপেটালাস। বোঝা গেল? তাহলে এই হচ্ছে দুটো সাহায্যকারী স্তবক। এবারে দলমণ্ডলের কাজ কি না, পুংস্তবক এবং স্ত্রীস্তবককে রক্ষা করে এবং কীটপতঙ্গকে আকৃষ্ট করে। কারণ সাধারণত ফুলের যে এই দলমণ্ডল থাকে, সেই দলমণ্ডলগুলো বিভিন্ন বর্ণযুক্ত হয়ে থাকে, অর্থাৎ এরা পতঙ্গকে আকৃষ্ট করে। বিশেষ করে যে সমস্ত ফুল পতঙ্গ পরাগী ফুল বা পক্ষী পরাগী ফুল, সেক্ষেত্রে পতঙ্গ বা পক্ষীকে আকৃষ্ট করতে সাহায্য করে এই দলমণ্ডল। তাহলে আমরা
ফুলের অংশগুলো কি কি দেখলাম, একটা হচ্ছে পুষ্পবৃন্ত, তারপরে পুষ্পাক্ষ যার উপরে স্তবকগুলো সজ্জিত থাকে, একটা হচ্ছে সাহায্যকারী স্তবক সেটা হচ্ছে বৃতি, তার প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল, আর দলমণ্ডল বা করলা তার প্রত্যেকটা দলকে বলা হচ্ছে পেটাল বা দলাংশ। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে জনন স্তবক। ফুলের জনন স্তবক কি কি না, অবশ্যই পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, আর একটা হচ্ছে স্ত্রী স্তবক বা গাইনোসিয়াম। এবারে পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর বা স্টেমেন, আর গর্ভকেশরের স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় গর্ভকেশর বা কার্পেল। তো এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আমরা এবারে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমাদের বইতে বৃতি এবং দলমণ্ডলের মধ্যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। যেটা বললাম যে জনন স্তবক বা রিপ্রোডাক্টিভ হোল্ড, পুংস্তবক বা পুংকেশর চক্র এবং স্ত্রী স্তবক বা গর্ভকেশর চক্র নিয়ে ফুলের জনন স্তবক গঠিত হয়। অবশ্যই পুংস্তবকের ক্ষেত্রে পুংরেণু উৎপন্ন করবে এবং সেখান থেকে পরবর্তীকালে পুংগ্যামেট উৎপন্ন হবে। স্ত্রী তোমার স্তবক যেখানে অবশ্যই তোমার কি উৎপন্ন হবে, স্ত্রীরেণু উৎপন্ন হবে, যেটা পরবর্তীকালে কি তৈরি করবে না ডিম্বাণু তৈরি করবে, এবং এই ডিম্বাণু এবং যে স্ত্রীরেণু রয়েছে বা ডিম্বাণু এবং পুংগ্যামেট এদের মিলন ঘটে। এই মিলনকে অবশ্যই বলা হয় গ্যামেট দ্বয়ের মিলনকে ফার্টিলাইজেশন বলা হচ্ছে। এই ফার্টিলাইজেশন হওয়ার পরেই তারপরে জাইগোট উৎপন্ন হয়, যেখান থেকে নতুন অপত্য তৈরি হবে। অর্থাৎ বেসিক্যালি বুঝতেই পারছো যে এই যে দুটো স্তবক রয়েছে এই দুটো স্তবক মূলত জননের অংশগ্রহণ করে। এবারে আমরা যদি দেখি পুংকেশর অর্থাৎ পুংকেশর চক্রের প্রধান যে স্তবক সেটা হচ্ছে অংশগুলো তাকে বলা হয় স্ট্যামেন, এবং একটি আদর্শ স্ট্যামেন যদি আমরা দেখি তাহলে এই হচ্ছে দুটো অংশ। কি কি না, এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার, পরাগধানী বা অ্যান্থার, আর এই অংশটাকে বলা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড। তাহলে একটা স্ট্যামেনের দুটি অংশ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড বা ফিলামেন্ট। এইরকম অনেকগুলি স্ট্যামেন একত্রিত হয়ে কি তৈরি করে না পুংস্তবক তৈরি করে। তাহলে পুংদণ্ড এবং পরাগধানী এদের গঠনগুলো দেখে নিই আমরা। প্রথম আমরা দেখব কিসের গঠন না, অবশ্যই পরাগধানীর গঠন, পরাগধানী বা অ্যান্থার। এটা হচ্ছে একটা অ্যান্থার। এবারে এই পরাগধানী হচ্ছে পুংদণ্ডের ওপর যে থলির মতো অংশ থাকে, পুংদণ্ড মানে এই ফিলামেন্টটা রয়েছে, যে এই ফিলামেন্টের ওপরে থলির মতো যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে পরাগধানী বা অ্যান্থার, এবং এই পরাগধানীর মধ্যেই মূলত পরাগ রেণু উৎপন্ন হয় বা মাইক্রোস্পোর উৎপন্ন হয়। পরাগধানী সাধারণত দুটি খণ্ডক থাকে। কি কি না, এই যে এটা একটা খণ্ডক, এই অংশটা একটা খণ্ডক এবং এই অংশ একটা খণ্ডক। এই খণ্ডকগুলোকে বলা হচ্ছে লোব, এগুলোকে বলা হয় লোব। এবং সম্মুখ ভাগের দিকে পরাগধানী খণ্ড দুটি একটি গভীর খাঁজের মতো অংশ দিয়ে পৃথক থাকে, এটাকে বলা হয় যোজক। তার মানে এইটার যদি আমরা সেকশন দেখি তাহলে এটা একটা লোব এবং এইদিকে একটা লোব রয়েছে, এবং এগুলো একটা যোজক দ্বারা এখানে যুক্ত অবস্থায় থাকে বা কানেকটিভ বা যোজক দ্বারা। পুংকেশরের কাজ কি না, পুংকেশরের প্রধান কাজ হচ্ছে অবশ্যই পরাগ রেণু উৎপন্ন করা। এখানে মিওসিস প্রক্রিয়ায় রেণু মাতৃকোষ থেকে কি উৎপন্ন হয়, পরাগ রেণু উৎপন্ন হয়, যে পরাগ রেণুটা পরবর্তীকালে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, এবং গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরে সেটা অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে যখন পোলেন টিউব তৈরি করবে বা পরাগনালী তৈরি করবে, এই পোলেন টিউবের মধ্যে পুংগ্যামেট উৎপন্ন হবে, যেটা ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে নিষেক সম্পন্ন করবে, যেটাকে আমরা দ্বিনিষেক বলে থাকি। এবারে এই পুংকেশরের এটাই হচ্ছে প্রধান কাজ যেটা নিষেকে সাহায্য করে। এবারে মনোডেলফাস পুংকেশর কি আর ডাইডেলফাস পুংকেশর কি। মনো মানে বুঝতেই পারছো এক, মনোডেলফাস, ডেলফাস মানে অ্যাডেলফি, অ্যাডেলফি হচ্ছে পুংকেশরের সমসংযোগ, অর্থাৎ পুংকেশরের সঙ্গে পুংকেশরের সংযোগকে বলা হয় অ্যাডেলফি। যখন সবগুলো পুংকেশর মানে প্রত্যেকটা এই যে পুংকেশরগুলো রয়েছে
অনেকগুলো এরকম পুংকেশর যুক্ত হয়ে যায় দিয়ে একটি গুচ্ছ তৈরি করে, তখন তাকে বলা হয় মনোডেলফাস পুংকেশর। যেরকম আমরা যদি দেখি জবা ফুলের ক্ষেত্রে মনোডেলফাস পুংকেশর দেখতে পাওয়া যায়। দেখো এই যে ছবিটা দেওয়া আছে, এখানে অসংখ্য পুংকেশর একত্রিত হয়ে একটা গুচ্ছ তৈরি করছে, তার মানে এটা হলো কি মনোডেলফাস পুংকেশর। নেক্সট চলে আসি কি না সেকেন্ড ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইডেলফাস পুংকেশর। কি না পুংকেশরের পুংদণ্ডগুলি যখন দুটি গুচ্ছে অবস্থান করে তখন দ্বিগুচ্ছ বা ডাইডেলফাস পুংকেশর বলা হয়। যেরকম মটরের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অপরাজিতার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ছবিটা একটু দেখে নিই আমরা। দেখো এটা হচ্ছে ডাইডেলফাস পুংকেশর। দেখো এখানে দুটো গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, এখানে একটা, মানে দুটো যখন গুচ্ছে বিভক্ত থাকবে তখন তাকে বলা হবে ডাইডেলফাস পুংকেশর। থার্ড যে ভাগটা দেখবো সেটা হচ্ছে পলিডেলফাস পুংকেশর। কি পলি মানে বুঝতেই পারছো অসংখ্য, তার মানে যখন পুংকেশরের পুংদণ্ডগুলি যুক্ত হয়ে দুইয়ের বেশি গুচ্ছ তৈরি করে। এক গুচ্ছ হলে মনোডেলফাস, দুটি গুচ্ছ হলে ডাইডেলফাস, দুইয়ের বেশি যদি গুচ্ছ হয় তখন তাকে বলা হয় কি পলিডেলফাস পুংকেশর। যেরকম লেবুর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, শিমুলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এদের ক্ষেত্রে একাধিক গুচ্ছ থাকে। যদি আমি ছবিতে দেখি তাহলে ছবিতে এই 3 নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কতগুলো গুচ্ছ তৈরি হচ্ছে, 1 2 3 4, অর্থাৎ দুইয়ের বেশি গুচ্ছ তৈরি হচ্ছে। একে বলা হচ্ছে কি না পলিডেলফাস পুংকেশর। এছাড়া আরও দুরকম থাকতে পারে, একটা হচ্ছে সিনজেনেসিয়াস পুংকেশর আর এটা হচ্ছে সাইনেন্ড্রাস। সিনজেনেসিয়াস কি না যখন পুংকেশরের পরাগধানীগুলি পরস্পর যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্ত পরাগধানী বা সিনজেনেসিয়াস। যেরকম সূর্যমুখীর ক্ষেত্রে কি হয় সিনজেনেসিয়াসটা, দেখো এখানে এই যে ফিলামেন্টগুলো রয়েছে, এই ফিলামেন্টগুলো কিন্তু মুক্ত অবস্থায় রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো এখানে এই যে পরাগধানী আছে, এই পরাগধানীটা কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে। তার মানে যে সমস্ত পুংকেশরের এই পরাগধানী যুক্ত থাকে কিন্তু ফিলামেন্টগুলো বা পুংদণ্ডগুলো মুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় সিনজেনেসিয়াস। যেরকম সানফ্লাওয়ারের ক্ষেত্রে বা হেলিয়ান্থাস অ্যানাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সিনজেনেসিয়াস পুংকেশর। হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম যে সাইনেন্ড্রাস পুংকেশর কি না যখন পুংকেশরের পুংদণ্ড এবং পরাগধানী অর্থাৎ ফিলামেন্ট এবং অ্যান্থার উভয়ই সংযুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে সাইনেন্ড্রাস পুংকেশর। কোথায় লক্ষ্য করা যায়? কুমড়ো ফুলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আমরা যদি ছবিটা দেখি, দেখো এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে সাইনেন্ড্রাস তোমার পুংকেশর। দেখো এখানে যে পরাগধানী আছে এটাও সবগুলো সংযুক্ত অবস্থায় আছে এবং ফিলামেন্ট যেগুলো আছে সেটাও সংযুক্ত অবস্থায় আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, আমরা কি বলবো এটাকে না সাইনেন্ড্রাস পুংকেশর। তো এগুলো হলো পুংকেশরের সংযোগ বা আমরা যাকে বলছি অ্যাডেলফি। এবারে চলে আসো আর কতগুলো ভাগ আছে যে ভাগগুলো আমাদের একটু পড়তে হবে। সেই ভাগগুলো হচ্ছে কি না দীর্ঘদয়ী পুংকেশর বা ডিডাইমেনাস স্ট্যামেন। 4টি পুংকেশর থাকবে এবং 4টি পুংকেশরের মধ্যে 2টি বড় এবং 2টি ছোট থাকলে তখন তাকে বলা হয় ডিডাইনেমাস পুংকেশর। ডিডাইনেমাস পুংকেশর রক্তদ্রণের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই যে দেখো 4টি আছে, 4টির মধ্যে 2টি বড় আর 2টি ছোট যদি থাকে তখন তাকে বলা হয় কি না ডিডাইনেমাস পুংকেশর। আরেকটি পুংকেশর থাকে সেটা হচ্ছে টেট্রাডাইনেমাস পুংকেশর। কিনা 6টি পুংকেশরের মধ্যে 4টি বড় থাকবে এবং 2টি ছোট থাকবে, এই ক্ষেত্রে বলা হবে কি না টেট্রাডাইনেমাস স্ট্যামেন। যেরকম সরিষার ক্ষেত্রে এই ধরনের স্ট্যামেন লক্ষ্য করা যায়। এছাড়া আরও এক রকমের স্ট্যামেন হতে পারে যেটা হচ্ছে কি বন্ধা পুংকেশর। বন্ধা কেন বলা হচ্ছে না, বন্ধা মানে বুঝতেই পারছো এরা জননে এদের কোনো তেমন ভূমিকা থাকে না। অর্থাৎ পুংকেশরের কাজ কি পরাগরেণু উৎপন্ন করা। যদি কোনো পুংকেশর পরাগরেণু উৎপন্ন করতে না পারে তখন তাহলে তাদেরকে অবশ্যই ডেফিনেটলি কি বলবো না বন্ধা পুংকেশর বলবো। এবারে চলে আসো যে কচু কোথায় লক্ষ্য করা যায় না, অবশ্যই কচু ফুলের ক্ষেত্রে এই ধরনের পুংকেশর লক্ষ্য করা যায়। পরাগধানীর মধ্যে 2টি পরাগ লতি বা লোভ থাকে। আমরা যদি একটা পরাগধানীর সেকশন করি তাহলে আমরা কি দেখতে পাবো, এইভাবে 2টি লোভ থাকে বা লতি থাকে, এই লতিগুলো থাকে এবং এই লতিগুলো একটু আগেই বলছিলাম একটি যোজক দ্বারা, এইভাবে একটা যোজক দ্বারা 2টো লতি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে এবং প্রতিটি খণ্ডে 2টি
করে 4টি পরাগথলি থাকে, মানে এই খণ্ডে দুটি, এই খণ্ডে দুটি, এই খণ্ডে দুটি, মোট তাহলে কতগুলো না 4টি স্পোরাঞ্জিয়াম বা পরাগথলি থাকে। তাই একটি আদর্শ যে তোমার অ্যান্থার আছে, সেই অ্যান্থারকে বলা হচ্ছে টেট্রাস্পোরাঞ্জিয়েট। টেট্রাস্পোরাঞ্জিয়েট কেন বলা হচ্ছে না, যেটা বললাম টেট্রা মানে 4, আর কতগুলো স্পোরাঞ্জিয়াম থাকে, 4টি স্পোরাঞ্জিয়াম থাকে, তাই এটাকে বলা হচ্ছে টেট্রাস্পোরাঞ্জিয়েট। এবং পরাগধানী যেটা আছে সেটা 4টি স্পোরাঞ্জিয়াম দ্বারা গঠিত হবে। উদাহরণ এরকম একটা পরাগধানী, সেটা হচ্ছে নয়নতারা। যখন পরাগধানী একটি খণ্ড নিয়ে গঠিত হবে তখন তাকে বলা হবে মনোথিকাস। যদি দুটো খণ্ড নিয়ে গঠিত হয় তাহলে অবশ্যই তাকে বলা হয় ডাইথিকাস। তো আমরা একটি ডাইথিকাস পরাগধানীর গঠন পড়ব, এবং ডাইথিকাস এবং টেট্রাস্পোরাঞ্জিয়েট, অর্থাৎ দুটো থিকা থাকবে, দুটো লোব থাকবে এবং 4টি স্পোরাঞ্জিয়াম উপস্থিত থাকবে। এই ধরনের তোমার অ্যান্থারকে বলা হয় টেট্রাস্পোরাঞ্জিয়েট এবং ডাইথিকাস। তো পরাগ রেণুস্থলী বা পরাগথলি, যাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এর গঠনটা আমরা একটু দেখি না। মাইক্রোস্পোরাঞ্জিয়াম তথা পরাগথলি লম্বাটে থলির মতো হয়, এবং এখানে প্রাচীর থাকে, আর একটা হচ্ছে স্পোরোজেনাস টিস্যু থাকে, অর্থাৎ রেণুধর করা থাকে। এবারে পরাগথলির প্রাচীর কি না 4টি স্তরে বিভাজিত থাকে। কি কি না এপিডার্মিস অর্থাৎ সব থেকে বাইরের স্তর, এন্ডোথেসিয়াম তারপরের স্তরটা, যেখানে সেকেন্ড স্তর বলতে পারি আমরা এটাকে, এবং 1 থেকে 3টি মধ্যস্তর থাকে এবং ট্যাপেটাম থাকে। তার মানে একটু যদি আমরা ছবিটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো, আমি একটু জুম করে ছবিটাকে দেখাচ্ছি তোমাদের। দেখো, যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো, দেখো এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি ভালো করে, তাহলে ন্যাচারালি যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে একটি তোমার অ্যান্থারের যে সেকশন যদি করি, দেখো একদম বাইরের এই যে স্তরটা আছে, এই স্তরটা হচ্ছে এপিডার্মিস, এটাই হলো এপিডার্মিস। এই এপিডার্মিসের পরের যে স্তরটা আছে, যদি আমরা একটু আলাদা কালার ইউজ করে এটাকে দেখার চেষ্টা করি, তাহলে এর পরের স্তরটা অর্থাৎ এই স্তরটা, এই যে স্তরটা আছে, এই স্তরটা হচ্ছে সেকেন্ড স্তর, যেই স্তরটাকে আমরা এন্ডোথেসিয়াম বলছি, মানে এইটা হলো এন্ডোথেসিয়াম স্তর। তার মানে সব থেকে বাইরের স্তরটা হচ্ছে এপিডার্মিস, তারপরের স্তরটা হচ্ছে এন্ডোথেসিয়াম। এরপরে যে আমরা স্তরগুলোকে দেখব, এই স্তরগুলোকে কি বলা হচ্ছে, এরপরে 2টি বা 1 থেকে 3টি স্তর বিশিষ্ট এই যে স্তরটা রয়েছে এটাকে বলা হয় মধ্যস্তর বা মিডল লেয়ার, এটাকে বলা হচ্ছে মিডল লেয়ার। এবং এই যে স্তরটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্তর, এই স্তরটাকে বলা হচ্ছে ট্যাপেটাম। এই ট্যাপেটাম হচ্ছে একদম স্পোরাঞ্জিয়ামের বাইরের দিকে অবস্থান করে। তাহলে 4টা স্তর কি দেখলাম, সব থেকে বাইরের স্তর, এই যে স্তরটা আমরা দেখলাম এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের পরে এন্ডোথেসিয়াম, তারপরে হচ্ছে মিডল লেয়ার, এবং সবশেষে যে স্তরটা রয়েছে ভেতরের দিকে সেটাকে বলা হচ্ছে কি ট্যাপেটাম। তাহলে এই 4টি স্তর লক্ষ্য করব আমরা। এই 4টি স্তরই কি তৈরি করে না এই গঠনটা, অর্থাৎ একটি পরাগধানীর গঠন সৃষ্টি করে এই 4টি স্তরে। নেক্সট চলে আসো একদম যে ডাইথিকাস পরাগধানীর 4টি পরাগথলি রয়েছে বা স্পোরাঞ্জিয়াম রয়েছে, এটা 4টি কোণে অবস্থান করে এবং পরাগথলিগুলি একটি সাধারণ এপিডার্মিস দিয়ে পরিবেষ্টিত থাকে। তার মানে যেটা বলছিলাম যে পরাগথলি যেটা রয়েছে স্পোরাঞ্জিয়ামগুলো, এই স্পোরাঞ্জিয়ামের একদম বাইরের স্তর যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এপিডার্মিস দেখতে পাচ্ছি। এবং এই যে 4টি স্পোরাঞ্জিয়াম রয়েছে, এই 4টি স্পোরাঞ্জিয়ামের একদম বাইরের দিকে কি থাকছে না এপিডার্মিস নামক স্তর থাকছে, একদম যেটা অ্যান্থারেরও সব থেকে বহিঃস্তর। আচ্ছা, পরাগথলি বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম হাইপোডার্মিসের
আর্কিস্পোরিয়াল কোষ থেকে সৃষ্টি হয়। তার মানে এই যে স্পোরাঞ্জিয়ামগুলো, এই স্পোরাঞ্জিয়ামগুলো সৃষ্টি হচ্ছে কোথা থেকে না হাইপোডার্মিসে অর্থাৎ এপিডার্মিসের ভেতরের দিকে যে স্তর রয়েছে সেই স্তরে অবস্থিত একটি বিশেষ কোষ, এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ থেকেই মূলত এটা সৃষ্টি হচ্ছে। এই ধরনের মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে বলা হয় ইউস্পোরাঞ্জিয়েম। তাহলে ইউস্পোরাঞ্জিয়েট কি না, যে সমস্ত স্পোরাঞ্জিয়াম আর্কিস্পোরিয়াল কোষ থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় ইউস্পোরাঞ্জিয়েট। এবং মাইক্রোস্পোরাঞ্জিয়ামের কেন্দ্রে থাকে স্পোরোজেনাস টিস্যু, যেগুলো পরবর্তীকালে মাইক্রোস্পোর মাদার সেল হিসাবে কাজ করে বা পুংরেণু মাতৃকোষ হিসাবে কাজ করে এবং মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করে, পুংরেণু তৈরি করে। তাহলে আরেকবার রিক্যাপ করছি, যদি আমরা গঠনটা দেখি, সব থেকে বাইরের যে স্তরটা থাকে সেই বাইরের স্তরটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে এপিডার্মিস বা বহিত্বক। এই এপিডার্মিসের পরে একটু ভেতরের দিকে মানে তার নেক্সট স্তরটাকে কি বলা হচ্ছে না, নেক্সট স্তরটাকে বলা হচ্ছে এন্ডোথেসিয়াম। এর পরের স্তরটাকে বলা হচ্ছে এন্ডোথেসিয়াম। তারপরে যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে কি বলা হচ্ছে, অবশ্যই মিডল লেয়ার বলা হচ্ছে, মিডল লেয়ার। এবং মিডল লেয়ারের ভেতরে যে স্তরটা থাকে সেই স্তরটাকে বলা হয় ট্যাপেটাম এবং তার ভেতরেই স্পোরাঞ্জিয়ামটা অবস্থান করে। এই হলো 4টি স্তর লক্ষ্য করা যায় ডাইথিকাস পরাগধানীর ক্ষেত্রে। এবারে চলে আসো তোমার পুংরেণুস্থলী বা পরাগথলির মধ্যে এই যে বললাম যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো ছাড়াও রেণুধর কলার ওপরের আবরণী হচ্ছে ট্যাপেটাম এবং দুটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝে যে খাঁজ থাকে তাকে বলা হয় স্টোমিয়াম। তাহলে স্টোমিয়াম কোনটা দেখি না, দেখো এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই দুটো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাঝে যে এই খাঁজটা থাকে তাকেই বলা হচ্ছে স্টোমিয়াম। এবং মজার বিষয় হচ্ছে যখন এই যে পরাগরেণুগুলো বাইরে বেরোবে অর্থাৎ বিদীর্ণ হয়ে পরাগরেণুটা বাইরে বেরোবে, যে অংশ দিয়ে বেরোবে সেটাই হচ্ছে স্টোমিয়াম। অর্থাৎ স্টোমিয়ামকে বিদীর্ণ করে পরাগরেণুগুলো বাইরে নির্গত হয় এবং এই অংশটি বিদীর্ণ হয়ে পরাগরেণু নির্গত হয়। এবারে ট্যাপেটাম স্তরটা, তার মানে স্পোরাঞ্জিয়ামের বাইরের দিকে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ট্যাপেটাম। এই যে ট্যাপেটাম স্তরটা রয়েছে একদম যদি আমরা আরেকবার দেখি, এইটা যখন এটা তো বিদীর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু এই যে স্তরটা রয়েছে এটা হচ্ছে ট্যাপেটাম, অর্থাৎ এর মধ্যে স্পোরাঞ্জিয়াম এবং স্পোরাঞ্জিয়ামের আবরণটাই হচ্ছে ট্যাপেটাম। এই যে ট্যাপেটাম স্তরটা রয়েছে এই ট্যাপেটাম স্তরে আমরা দু ধরনের কোষ দেখতে পাবো। কি কোষ দেখতে পাবো না, অ্যামিবয়েড কোষ দেখতে পাবো, আর একটা হচ্ছে সিক্রেটারি সেল বা ক্ষরণকারী কোষ। তার মানে আবারও বলছি যে ধরো এটা হচ্ছে একটি তোমার মাইক্রো স্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রে একদম বাইরেটা হচ্ছে এপিডার্মিস, তারপরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম, তারপরে 1 থেকে 3টি স্তর বিশিষ্ট এই স্তরটাকে বলা হচ্ছে তোমার মধ্যস্তর এবং ভেতরের দিকে ট্যাপেটাম রয়েছে। এই যে ট্যাপেটাম স্তরটা রয়েছে এই ট্যাপেটাম স্তরে দু ধরনের কোষ থাকে, কি বললাম, একটা হচ্ছে অ্যামিবয়েড কোষ আর একটা হচ্ছে ক্ষরণকারী কোষ। এবং এই দুটো কোষ খুবই গুরুত্বপূর্ণ, এই কোষের কাজ এবং জানতে হবে। প্রথমে চলে আসি যে ট্যাপেটাম স্তরের কাজ কি না, রেণুধর কলা মানে ওই ট্যাপেটাম স্তরের ভেতরেই স্পোরোজেনাস টিস্যুগুলো থাকে, সেগুলোকে রক্ষা করে এই ট্যাপেটাম স্তর। আর রেণুধর কলা পরবর্তীকালে রেণু মাতৃকোষ সৃষ্টি করে এবং সেই রেণু মাতৃকোষ থেকে পরাগরেণু উৎপন্ন হয়। তাহলে নেক্সট হচ্ছে দেখো রেণু মাতৃকোষগুলিকে পুষ্টি যোগান করে, মানে এই ট্যাপেটাম স্তরের ভেতরে যে স্পোরোজেনাস টিস্যুগুলো রয়েছে সেটা বললাম যে মাইক্রোস্পোর মাদার সেল বা পুংরেণু মাতৃকোষে পরিণত হয় এবং এই পুংরেণু মাতৃকোষগুলোই পরবর্তীকালে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পুংরেণু তৈরি করবে। এদেরকে রক্ষা করে এবং পুষ্টি যোগান দেয় কে, এই ট্যাপেটাম স্তরটি। এবারে ট্যাপেটাম স্তরে বললাম অ্যামিবয়েড সেল রয়েছে আর একটা হচ্ছে ডেফিনেটলি ক্ষরণকারী কোষ রয়েছে। এবার এই যে ক্ষরণকারী কোষগুলি রয়েছে সেটা স্পোরোপোলেনিন, ভীষণ ইম্পর্ট্যান্ট এই টার্মটা, স্পোরোপোলেনিন নামক ফ্যাট জাতীয় বস্তু ক্ষরণ করে যা রেণুর বহিঃপ্রাচীর বা এক্সাইন গঠন করে। বুঝতে পারলে? তার মানে একটা রেণু যদি আমরা একটা স্পোর যদি দেখি, স্পোরের ক্ষেত্রে ভেতরের আবরণীটাকে বলা হয় ইন্টাইন এবং এই ইন্টাইন আবরণী যে রয়েছে এর বাইরের দিকে আরও একটি আবরণী থাকে যাকে বলা হয় এক্সাইন। এইরকম একটা আবরণী থাকে যাকে বলা হচ্ছে এক্সাইন।
এই যে বইয়ের আবরণী বা এক্সাইন রয়েছে, এক্সাইন গঠন করতে সাহায্য করে সেই স্পোরোপোলেনিন, এবং এই স্পোরোপোলেনিন কে তৈরি করে? ওই যে বললাম ট্যাপেটাম স্তরে থাকা ক্ষরণকারী কোষগুলো রয়েছে, সেই ক্ষরণকারী কোষগুলো এটাকে তৈরি করতে সাহায্য করে। নেক্সট চলে আসো, অ্যামিবয়েড কোষগুলি রেণুর প্রাচীর গঠন করে এবং ক্যালেজ নামক উৎসেচক ক্ষরণ করে। তাহলে অলরেডি আমরা ক্ষরণকারী কোষের কাজ জানলাম, স্পোরোপোলেনিন তৈরি করে। তাহলে অ্যামিবয়েড কোষগুলো কি কাজ করে? না এটা হচ্ছে রেণুর যে প্রাচীর, সেই রেণুর প্রাচীর গঠন করে আর ক্যালেজ নামক উৎসেচক ক্ষরণ করে। এই উৎসেচক কি করে? না ওই রেণু চতুষ্টয়ের চারিদিকে একটা ক্যালোজ প্রাচীর সৃষ্টি করে। আর একটা কাজ কি? না পরাগ রেণু উৎপাদনের বিভিন্ন পর্যায়ে আমরা বৃদ্ধিপ্রাপ্ত যে রেণু ধারণ কলাগুলো দেখতে পাবো, সেখানে পরাগরেণু মাতৃকোষ, অপরিণত পরাগরেণু প্রভৃতিকে পুষ্টি যোগান দেয় কে? না এই ট্যাপেটাম স্তরটা। তার মানে ট্যাপেটাম স্তর দুটো কাজ করে। ওই ট্যাপেটাম স্তর যেটা রয়েছে, এই ট্যাপেটাম স্তরের ভেতরের দিকের অংশগুলোকে রক্ষা করা এবং তাকে পুষ্টি যোগান দেওয়াই হচ্ছে এর কাজ। আচ্ছা, ট্যাপেটাম কোষগুলো যেগুলো আছে, ট্যাপেটামের যে কোষগুলো আছে তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কি না, ট্যাপেটাম কোষগুলি একাধিক নিউক্লিয়াসযুক্ত এবং ঘন সাইটোপ্লাজম পূর্ণ হয়ে থাকে। আর অবশ্যই এটা উদ্ভিদ কোষ, আর তোমরা জানো যে বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? না সিনোসাইট বলা হয়। নেক্সট একদম চলে আসো, পরাগরেণু উৎপাদন কিভাবে হয়। তার মানে আশা করি এই যে পরাগধানীর যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এই পরাগধানীর স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছো। এবং মনে রাখবে এই পরাগধানীর স্ট্রাকচারটা হচ্ছে টিএস, ট্রান্সভার্স সেকশন, এবং এই স্ট্রাকচার যদি ভালো করে বোঝো তার মানে অনেকটাই তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন করতে সুবিধা হবে, কারণ এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, বিভিন্ন স্তরগুলো সম্পর্কে অবশ্যই জানবে। এরপরে আমরা দেখব কি পরাগরেণু উৎপাদন বা মাইক্রোস্পোরোজেনেসিস। তো এই মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়াটি শুরু করার আগে আমরা একটা মাইন্ড ম্যাপ দেখে নেব, যেখানে তোমাদের এই টপিকটা বুঝতে আরও সুবিধা হবে। অ্যাকচুয়ালি সপুষ্পক উদ্ভিদে যে যৌন জনন প্রক্রিয়াটা রয়েছে, এই যৌন জনন প্রক্রিয়াটা কতগুলো স্টেপে হয়ে থাকে। প্রথম যদি আমরা দেখি উদ্ভিদের যৌন জনন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ঠিক আছে। এবার এই সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রক্রিয়াটা যদি আমরা দেখি, দেখো কিভাবে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়াটা। না প্রথমে ওই যে পুংস্তবক, সেখানে রয়েছে স্ট্যামেন এবং অ্যান্থার এবং ফিলামেন্ট দ্বারা গঠিত স্ট্যামেন। এই স্ট্যামেনের যে অ্যান্থার রয়েছে, এই অ্যান্থারে কি তৈরি হয়? না পুংরেণু বা যাকে আমরা বলতে পারি মাইক্রোস্পোর। তাহলে এই মাইক্রোস্পোর যে তৈরি হচ্ছে, এই মাইক্রোস্পোর তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি না মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়া। এরপরে আমরা কি দেখব না, নেক্সট হচ্ছে ওই স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকটা যেটা কি দ্বারা গঠিত হয়? অবশ্যই একটি গর্ভমুণ্ড এবং তারপরে গর্ভদণ্ড এবং সবশেষে রয়েছে ওভারি। এটা হচ্ছে কার্পেলের একটা বা স্ত্রীস্তবক। এর মধ্যে এই যে ওভারির মধ্যে কি তৈরি হয়? না এখানে তৈরি হয় স্ত্রীরেণু বা যাকে আমরা বলবো মেগাস্পোর। এবারে এই যে মেগাস্পোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা, এই মেগাস্পোর তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে অবশ্যই কি বলা হবে? মেগাস্পোরোজেনেসিস। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস হলো, এবং মেগাস্পোরোজেনেসিস হলো, এবং এর ফলে পুংরেণু উৎপন্ন হলো, স্ত্রীরেণু উৎপন্ন হলো। অবশ্যই এখানে মাইক্রোস্পোরোজেনেসিস যখন হয়, মাইক্রোস্পোর মাদার সেল, অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল থেকে, যেটা ডেফিনেটলি ডিপ্লয়েড সেল, আর এটাও তৈরি হয় মেগাস্পোর মাদার সেল থেকে। তাহলে এটাও কিন্তু ডিপ্লয়েড কোষ।
কিন্তু যখন মাইক্রোস্পোরোজেনেসিস ঘটছে বা মেগাস্পোরোজেনেসিস ঘটছে তখন কিন্তু যখন স্পোর উৎপন্ন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হচ্ছে, কারণ মিয়োসিস কোষ বিভাজন ঘটবে। নেক্সট স্টেপে কি হয় না মাইক্রোস্পোরোজেনেসিস হলো, মেগাস্পোরোজেনেসিস হলো, এবার গ্যামেট উৎপন্ন হবে। মাইক্রোস্পোর থেকে মাইক্রো গ্যামেট বা পুং গ্যামেট বা আমরা বলতে পারি মেল গ্যামেট উৎপন্ন হচ্ছে, মাইক্রো গ্যামেট। আর এখান থেকে মেগাস্পোর থেকে এগ তৈরি হবে, মানে ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট বা এগ তৈরি হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? এই প্রক্রিয়াটাকে মাইক্রোস্পোর থেকে মাইক্রো গ্যামেট তৈরি হওয়াটাকে বলা হয় মাইক্রো গ্যামেটোজেনেসিস। এটাকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। আবার মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হবে অবশ্যই মেগা গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস। বোঝা গেল? তার মানে এখানে পুং গ্যামেট তৈরি হয়ে গেল এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়ে গেল। তাহলে কি কি প্রক্রিয়া এখনো পর্যন্ত ঘটলো না? প্রথমে হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস হলো, যেখানে মাইক্রোস্পোর বা পুং গ্যামেট পুং রেণু তৈরি হলো। মেগাস্পোরোজেনেসিস ঘটলো, অর্থাৎ স্ত্রী রেণু তৈরি হলো, এবং সেই রেণুগুলো থেকে পরবর্তীকালে গ্যামেট তৈরি হবে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় পুং গ্যামেট, পুং গ্যামেট তৈরি হলো। আর এটা এগ বা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, বা আমরা যদি বলি এটাকে বাংলায় কি তৈরি হলো? ডিম্বাণু। আচ্ছা, নেক্সট প্রক্রিয়া কি হবে না? নেক্সট প্রক্রিয়াটা হবে না এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলন ঘটবে। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলনকে অবশ্যই তোমরা জানো কি বলা হয়? এটাকে বলা হয় নিষেক, নিষেক বা ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হবে, নিষেক সম্পন্ন হবে, আর নিষেক সম্পন্ন হওয়ার পরে কি উৎপন্ন হবে না? অবশ্যই টুয়েন জাইগোট উৎপন্ন হবে, জাইগোট। এই জাইগোটটা পরবর্তীকালে কি উৎপন্ন করবে? এই জাইগোটটা গিয়ে পরবর্তীকালে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে ভ্রূণ, এমব্রায়ো, এমব্রায়ো বা ভ্রূণ উৎপন্ন হবে। এই যে ভ্রূণ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস। এবং এই ভ্রূণ পরবর্তীকালে অঙ্কুরিত হয়ে কি তৈরি করবে? অপত্য তৈরি করবে বা অফস্প্রিং তৈরি করবে। তাহলে এই হচ্ছে টোটাল যে এই চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ। তাহলে কি বললাম? অবশ্যই মেল অর্গ্যান যেটা আছে তোমার ফ্লাওয়ারের, যেটা স্ট্যামেন, সেখান থেকে প্রথমে মাইক্রোস্পোরোজেনেসিস ঘটলো। মাইক্রোস্পোরোজেনেসিস ঘটার পরে এদিকে মেগাস্পোরোজেনেসিস ঘটলো, অর্থাৎ স্ত্রী রেণু উৎপন্ন হলো। সেখান থেকে মাইক্রোগ্যামেটোজেনেসিস এবং মাইক্রোগ্যামেটোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস হবে, দিয়ে দুপ্রকার গ্যামেট উৎপন্ন হবে। সেই গ্যামেটের মিলন ঘটবে, অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটবে। ফার্টিলাইজেশনের ফলে কি হবে? এমব্রায়োজেনেসিস, মানে জাইগোট উৎপন্ন হবে, যেখান থেকে এমব্রায়োজেনেসিস প্রক্রিয়ায় এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে, সেটা পরবর্তীকালে অপত্য তৈরি করবে। তাহলে এই হচ্ছে টোটাল মাইন্ড ম্যাপ। এবারে এখান থেকে মানে এই যে পোর্শনটা আমরা পড়বো গ্যামেট মাইক্রোস্পোরোজেনেসিস, এইখান থেকে আমরা বিভিন্ন প্রক্রিয়াগুলো পড়বো। এই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে পড়বো। কি পড়বো? প্রথম মাইক্রোস্পোরোজেনেসিস পড়বো, পরে মেগাস্পোরোজেনেসিস পড়বো, তারপরে মাইক্রোগ্যামেটোজেনেসিস পড়বো, মেগা গ্যামেটোজেনেসিস পড়বো, এবং তাদের মধ্যে কি ঘটবে? নিষেক ঘটবে, ফার্টিলাইজেশন বা ডাবল ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা পড়বো, তারপরে এমব্রায়োজেনেসিস প্রক্রিয়াটা পড়বো, এবং এই হচ্ছে পুরো চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তো প্রথমে চলে আসো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরাগরেণু উৎপাদন বা মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিসকে না গুপ্তবীজী উদ্ভিদে মাইক্রোস্পোরোফিল থেকে এই মাইক্রোস্পোরটা উৎপন্ন হয়। তাহলে যে পদ্ধতিতে পরাগধানীর রেণুধর কলায় বা রেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগ রেণু উৎপন্ন হয় তাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। এবারে এই পদ্ধতিটি যদি আমরা একটু দেখি তাহলে কি দেখতে পাবো?
তোমার অপরিণত পরাগধানীর 4টি লতিযুক্ত হয় এবং যা সমসত্ব প্যারেনকাইমা নিয়ে গঠিত হয় এবং পরাগধানীর বহিঃস্তর যেটা রয়েছে সেটা দিয়ে আবৃত থাকে। তার মানে সাপোজ ধরো এটা একটা অপরিণত পরাগধানী যেখানে 4টি এরকম অংশ রয়েছে, অপরিণত পরাগধানী। এটা হচ্ছে অপরিণত একটা পরাগধানী যেটা এপিডার্মিস দ্বারা আবৃত থাকে এবং এটা যোজক আছে। তাহলে এই অংশটা হচ্ছে কি না এপিডার্মিস, এপিডার্মিস হচ্ছে। আর এর ভিতরে অসংখ্য কোষ রয়েছে। কি কোষ রয়েছে না এর ভেতরে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে সমসত্ব প্যারেনকাইমা কোষ। তার মানে আমরা যদি লক্ষ্য করি তার মানে এর মধ্যে এরকম সমসত্ব প্যারেনকাইমা কোষগুলো পুরো অংশটি জুড়ে কিন্তু অবস্থান করেই হয় প্যারেনকাইমা কোষ। এবারে এই যে প্যারেনকাইমা কোষগুলো রয়েছে এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে প্রতিটি লতির কোণায় একটি করে মোট 4টি আর্কিস্পোরিয়াল কোষ উৎপন্ন হয়। তার মানে এই যে অংশগুলো রয়েছে এগুলো পরবর্তীকালে এই 4টি যে কোণা আছে সেই 4টি কোণাতে 4টি আর্কিস্পোরিয়াল কোষে পরিণত হবে। এগুলো এসে 4টি এরকম বড় একটু মানে গাঢ় নিউক্লিয়াস যুক্ত বৃহদাকার কোষে পরিণত হবে। এগুলোকেই বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। কি কোষ? আর্কিস্পোরিয়াল কোষ। বোঝা যাচ্ছে? এই যে আর্কিস্পোরিয়াল কোষগুলো রয়েছে এই আর্কিস্পোরিয়াল কোষগুলি তুলনামূলকভাবে বড় হয় এবং যেটা বললাম যে সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। নেক্সট ধাপ যে প্রতিটি আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে প্যারাইটাল কোষ এবং ভেতরের দিকে স্পোরোজেনাস কোষ উৎপন্ন করে। তার মানে দেখো এই যে কোষগুলো রয়েছে এই কোষটা ধরো বিভাজিত হলো, এটা বিভাজিত হয়ে এইভাবে দুটো কোষ তৈরি করবে বাইরের দিকে এবং ভেতরের দিকে। বাইরের দিকে যে অর্থাৎ পরিধির দিকে যে কোষটা তৈরি করছে তাকে বলা হয় প্রাথমিক প্যারাইটাল কোষ। বলা হচ্ছে প্রাথমিক প্যারাইটাল কোষ। প্রাথমিক প্যারাইটাল কোষ। আর ভেতরের দিকে যেটা আছে সেটা হলো প্রাথমিক স্পোরোজেনাস কোষ তৈরি করলো। ঠিক প্রত্যেকটা একই রকম, বাইরের দিকে এবং ভেতরের দিকে। বাইরের দিকে প্রাথমিক প্যারাইটাল কোষ, ভেতরের দিকে প্রাথমিক স্পোরোজেনাস কোষ। এবারে কি হচ্ছে দেখো না এই যে প্রাথমিক স্পোরোজেনাস কোষ বা প্রাথমিক প্যারাইটাল কোষ তৈরি হলো সেগুলো এই যে প্যারাইটাল কোষ বিভিন্ন তলে বিভাজিত হয়ে পরাগধানীর যে প্রাচীর সেটা গঠন করে। এবারে পরাগধানীর প্রাচীরগুলো কি কি না অবশ্যই যে প্রাচীরটা ছিল সেটা হচ্ছে এই যে এই প্রাচীরটা তো ছিল, এটা হচ্ছে এপিডার্মিস। তাহলে নেক্সট কি ঘটনা ঘটছে দেখো না অলরেডি এপিডার্মিস ছিল। আমি আবার যদি সবুজ কালার যেটা এঁকেছিলাম যদি আঁকি দেখো এটা ধরো আমি একটা অংশ তো আঁকছি সেটা হচ্ছে এই তো হচ্ছে এপিডার্মিস, এটা ছিল এই এপিডার্মিস স্তরটা ছিল। তাহলে এটা এই যে প্রাথমিক প্যারাইটাল কোষ থেকে কি তৈরি হচ্ছে না প্রাথমিক প্যারাইটাল কোষ থেকে বাকি স্তরগুলো তৈরি হচ্ছে। এরপরেই হচ্ছে এন্ডোথেসিয়াম স্তরটা তৈরি করবে। এন্ডোথেসিয়াম তৈরি হলো, এটাকে বলা হবে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের পরে কি স্তর তৈরি হচ্ছে না এন্ডোথেসিয়ামের পরে যে স্তরটা তৈরি হচ্ছে অবশ্যই সেটা মিডল লেয়ার বা মধ্যস্তর। এরপরে 1 থেকে 3টি স্তর বিশিষ্ট এই যে স্তরটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মিডল লেয়ার বা মধ্যস্তর। এবং ভেতরের দিকে সবথেকে ভেতরের দিকে যে স্তরটা তৈরি হচ্ছে সেটা হলো ট্যাপেটাম, অর্থাৎ এই ট্যাপেটাম তৈরি করলো। ট্যাপেটাম এটা হলো ট্যাপেটাম। তাহলে কি এপিডার্মিস, এন্ডোথেসিয়াম আর এটা অবশ্যই মধ্যস্থক বা মিডল লেয়ার এবং ট্যাপেটাম। এই 4টা কোথা থেকে তৈরি হলো? এই যে প্রাথমিক প্যারাইটাল কোষ ছিল এই প্রাথমিক প্যারাইটাল কোষ থেকে এটা সৃষ্টি হচ্ছে। বাকি কি থাকলো না বাকি থাকলো ওই প্রাইমারি স্পোরোজেনাস সেল।
এবার এই স্পোরোজেনাস সেলটি যেটা আছে সেটা পরাগ মাতৃকোষে। এবারে প্রাইমারি স্পোরোজেনাস এর ভেতরে তাহলে কি সৃষ্টি হবে না প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু বা স্পোরোজেনাস সেল, এর ভেতরে তৈরি হলো প্রাইমারি স্পোরোজেনাস, এটা হলো প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি স্পোরোজেনাস টিস্যু সেল তৈরি হয়েছিল, এটা সেকেন্ডারি স্পোরোজেনাস সেলে পরিণত হলো, অর্থাৎ গৌণ স্পোরোজেনাস সেল। এই যে গৌণ স্পোরোজেনাস সেল আছে এটা পরিণত হয় স্পোর মাদার সেল, বা যাকে বলা হয় কি না রেণু মাতৃকোষ, এটাই রেণু মাতৃকোষে পরিণত হচ্ছে। এবং এই রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে এবং কি তৈরি করবে, রেণু তৈরি করবে। কি রেণু, পরাগ রেণু। বুঝতে পারলে, এইভাবে পরাগ রেণু তৈরি হয়। কোথা থেকে পরাগ রেণু তৈরি করছে, আরেকবার আমি ছবিটা বলছি, যে একদম প্রাথমিকভাবে অপরিণত এইরকম পরাগধানীটা বাইরের দিকে ছিল এপিডার্মিস এবং ভেতরে শুধুমাত্র প্যারেনকাইমা, এইরকম সেলগুলো ছিল প্যারেনকাইমা সেল। পরবর্তী পর্যায়ে এই প্যারেনকাইমা কোষের মধ্যে চার কোণে এরকম 4টি কোষ বড় হয়ে যায়, দিয়ে আর্কিস্পোরিয়াল কোষে পরিণত হয়। এই যে আর্কিস্পোরিয়াল কোষ রয়েছে, এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হচ্ছে, বাইরের দিকে প্রাথমিক প্যারাইটাল কোষ এবং ভেতরের দিকে প্রাথমিক স্পোরোজেনাস কোষ তৈরি করছে। পরবর্তী স্তরে এই যে প্যারাইটাল কোষ ছিল সেটা বিভাজিত হয়ে বাকি স্তরগুলো তৈরি করে, অর্থাৎ বহিঃত্বক ছিল বা এপিডার্মিস তো ছিল, তারপরে কি তৈরি করছে, এন্ডোথেসিয়াম তৈরি করছে, মধ্যত্বক তৈরি করছে, ট্যাপেটাম তৈরি করছে। আর ভেতরের দিকে ছিল কি না প্রাথমিক স্পোরোজেনাস কোষ, সেটা কিন্তু সেকেন্ডারি তোমার স্পোরোজেনাস বা গৌণ স্পোরোজেনাস কোষে পরিণত হয়, সেটা পরবর্তীকালে স্পোর মাদার সেল বা আমরা বলতে পারি মাইক্রোস্পোর মাদার সেলে পরিণত হয়, বা পুং রেণু মাতৃকোষে পরিণত হয়, এবং পুং রেণু মাতৃকোষ থেকে পরাগ রেণু উৎপন্ন হয় কি প্রক্রিয়ায় না মিওসিস প্রক্রিয়ায়। এইভাবে কি হয় না একটি পরাগধানীর মধ্যে পরাগ রেণু উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবশ্যই মাইক্রোস্পোরোজেনেসিস। আশা করি মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়াটা বোঝা গেছে। এবারে এইখানে তোমাদের এটা যদি সাঁতরার বই কেউ ফলো করো তাহলে দেখবে এখানে একটু ভুল দেওয়া আছে, পরাগধানী অবশ্যই বহিঃত্বক ছিল এবং আর্কিস্পোরিয়াল কোষ ছিল, এই জায়গাটা বাদ দিয়ে দিবে। আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়, দিয়ে প্রাথমিক প্যারাইটাল কোষ তৈরি করে আর প্রাথমিক স্পোরোজেনাস কোষ তৈরি করে, এইটা কেটে এটা ঠিক করে নেবে। তারপরে প্যারাইটাল কোষ থেকে গৌণ প্যারাইটাল কোষ, তারপরে এন্ডোথেসিয়াম, মধ্যত্বক, ট্যাপেটাম, আর স্পোরোজেনাস কোষ থেকে গৌণ স্পোরোজেনাস কোষ, রেণু মাতৃকোষ, মিওসিস হলো, দিয়ে পরাগরেণু তৈরি করলো। এই তো হচ্ছে ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে মিওসিস ঘটছে। এবারে মিওসিস যখন ঘটছে কি ঘটতে পারে, একটা কোষ 2n কোষ ছিল, প্রথমবার বিভাজিত হয়ে দুটো কোষ হ্যাপ্লয়েড কোষে পরিণত হতে পারে, এবং হ্যাপ্লয়েড কোষ থেকে আবার দুটো করে মোট 4টি হ্যাপ্লয়েড পরাগরেণুতে পরিণত হতে পারে। কিন্তু এখানে দুভাবে হতে পারে, একটা হচ্ছে সাকসেসিভলি অর্থাৎ ধারাবাহিকভাবে হতে পারে, আর একটা ভাবে হতে পারে সেটা কি না সেটা হচ্ছে যুগপৎ পদ্ধতি বা তোমার সাইমেন্টেনিয়াস টাইপ। তা প্রথম চলে আসো, আমরা যদি দেখি সাকসেসিভ মেথডটা কি না, এক্ষেত্রে রেণু মাতৃকোষের প্রথম মিওটিক কোষ বিভাজনের পর প্রাচীর গঠিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করলো। তার মানে এই যে একটা নিউক্লিয়াস ছিল কোষের মধ্যে, এটা কিন্তু পরবর্তীকালে বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস যুক্ত দুটি কোষে পরিণত হলো, এখানে সাইটোকাইনেসিস ঘটে গেছে। তারপরে আবার পরবর্তীকালে মিওসিস 2 ঘটবে, তারপরে সাইটোকাইনেসিস ঘটবে, মানে দুবার সাইটোকাইনেসিস ঘটছে। তার মানে প্রথমে দুটো কোষে পরিণত হলো, তারপরে 4টা কোষে পরিণত হলো, তখন তাকে বলা হয় ধারাবাহিক পদ্ধতি। আর যুগপৎ পদ্ধতিটা কি না, এই পদ্ধতিটা একটু অন্যরকম। তার মানে একটা কোষ ছিল, সেটা প্রথমে যখন বিভাজিত হলো, ফার্স্ট মিওটিক বিভাজন ঘটলো, তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট দুটো নিউক্লিয়াস তৈরি করলো, সেখানে কিন্তু দুটো কোষ তৈরি হয়নি। তারপরে সেখান থেকে আবার যখন কোষ উৎপন্ন হলো, সেখানে কিন্তু 4টি নিউক্লিয়াস তৈরি হলো, এবং এই 4টি নিউক্লিয়াস সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি পুংরেণু তৈরি করলো, তখন তাকে বলা হয় যুগপৎ পদ্ধতি বা সাইমেলটেনিয়াস টাইপ। এই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়া।
এবারে চলে আসো পরাগধানী যখন বিদারণ ঘটে, অলরেডি বলেছিলাম পরাগধানী যখন বিদারণ ঘটে সেটা মূলত যে কি হয় না, পরাগধানীর প্রতিটি খণ্ড দুটি করে পরাগথলি থাকে এবং পরিণত পরাগধানী শুকিয়ে যখন যায় তখন সেটা থিকাগুলো গঠন করে এবং পরাগধানীতে দুটি থিকা যেটা থাকে সেগুলো জল বিদারণের মাধ্যমে এন্ডোথেসিয়াম সংকুচিত হয়ে স্টোমিয়াম স্থানে বিদীর্ণ হয়। ওই যে প্রথম গঠনটা পড়েছিলাম আমরা, একটু যদি ফিরে যাই, হ্যাঁ এই যে স্টোমিয়াম, এই জায়গাটাই বিদীর্ণ হয়ে বলেছিলাম না, এই স্টোমিয়াম নামক স্থানটাই বিদীর্ণ হয়ে পরাগরেণুগুলো বাইরে বেরিয়ে আসে। নেক্সট আর একটা জিনিস আমরা আজকে পড়ব, দিয়ে আজকের যে ক্লাস সেই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কি পরাগরেণুর গঠন। এবং এই পরাগরেণুর গঠনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো পরাগরেণুর গঠন খুবই সহজ, যে পরাগরেণু সাধারণত গোলাকার বা ডিম্বাকার অথবা ত্রিভুজাকার হয়ে থাকে। সাধারণত এটা কি হয়ে থাকে না, গোলাকার হয়ে থাকে। এবারে এর পরাগরেণু ডেফিনেটলি এক কোষী, কোষের মধ্যে একটি মাত্র সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, হ্যাপ্লয়েড হয়ে থাকবে, কোষের সাইটোপ্লাজমে শ্বেতসার থাকে এবং অসম্পৃক্ত কিছু তেল থাকে। এই তেল ক্রোমোজোমগুলিকে বিকিরণের হাত থেকে রক্ষা করে এবং পরাগরেণুকে রক্ষা করে। এখন বিষয় হচ্ছে পরাগরেণুর যে প্রাচীর, এই প্রাচীরগুলোকে বলা হয় পোরোডার্ম। কোনটা? এই যে প্রাচীরটা, এটা বাইরের প্রাচীর এবং ভিতরের প্রাচীর, এগুলোকে বলা হয় স্পোরের প্রাচীর বা স্পোরোডার্ম বলা হয়। এই যে স্পোরোডার্ম রয়েছে, এই স্পোরোডার্ম দুটি স্তর, একটা হচ্ছে বহিঃপ্রাচীর বা এক্সাইন আর অন্তঃপ্রাচীর বা যাকে বলা হয় ইনটাইন। তাহলে প্রথমে চলে আসো এক্সাইন কোনটা, এই যে আবরণটা, এই যে মোটা স্তরটা, এই স্তরটাকে বলা হচ্ছে এক্সাইন বা বহিঃপ্রাচীর। আচ্ছা এই বহিঃপ্রাচীরকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো বলো তো, এর একটা বাইরের এই আবরণীটা রয়েছে, এটা হচ্ছে বাইরের আবরণী আর এটা হচ্ছে ভেতরের আবরণী। তার মানে এই দুটো যে আবরণী রয়েছে, এই দুটো আবরণীর নাম রয়েছে কি না, বাইরের দিকে যে আবরণীটা রয়েছে সেটাকে বলা হয় সেক্সাইন আর ভেতরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নেক্সাইন। সেক্সাইনের আরেকটা নাম কি না এক্সটেক্সাইন, আর একটা হচ্ছে নেক্সাইনের নাম হচ্ছে এন্ডেক্সটাইন। এবারে তার ভেতরের দিকে যে স্তরটা রয়েছে, এই যে স্তরটা রয়েছে এটাকে বলা হয় ইনটাইন স্তর। এই স্তরটাকে যদি আমরা দেখি তাহলে বলা হবে ইনটাইন স্তর। এবং এই যে তোমার স্তরগুলো রয়েছে অন্তঃপ্রাচীর, বিশেষ করে সেটা হচ্ছে পেক্টোসেলুলোজি, অর্থাৎ ভেতরের দিকে যে প্রাচীরটা রয়েছে। আমি যদি ছবিটা আরেকবার আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা পরাগরেণু আমি আঁকছি, পরাগরেণুর এটা হলো ভেতরের আবরণী, এটা হচ্ছে ইনটাইন, এটা পেক্টোসেলুলোজি, এটা হচ্ছে কি না ইনটাইন, কি দ্বারা গঠিত, পেক্টোসেলুলোজি হয়ে থাকে। এর বাইরের আবরণী যেটা হবে সেই আবরণীটা কি হবে, অনেকটা মোটা হয়। এইভাবে ধরো বাইরের আবরণীটা রয়েছে, এটা হচ্ছে তুলনামূলকভাবে মোটা হয়ে থাকে এবং এই আবরণীটাকে বলা হয়, এই আবরণীটাকে কি বলবো আমরা না, এই আবরণীটাকে বলবো এক্সাইন, এটা হলো এক্সাইন। এবার এই এক্সাইন যে স্তরটা রয়েছে, এই এক্সাইন স্তরের বাইরের দিকটাকে বলা হচ্ছে সেক্সাইন এবং ভেতরের দিকটাকে বলা হচ্ছে, এই যে ভেতরের দিকটাকে বলা হবে তখন নেক্সাইন। মানে এইটা হলো সেক্সাইন আর এই স্তরটা হলো নেক্সাইন। আশা করি বোঝা গেছে। এবং এখানে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, ক্লিয়ার। এবং এইখানটা না এইভাবে একটা ছিদ্র থাকে, এই জায়গাটা থাকে না, এই একটা ছিদ্র থাকে যাকে বলা হয় জার্মিনাল তোমার ফারো বা রেণুরন্ধ্র। আর রেণুগুলো 10 থেকে 17 মাইক্রন হয়ে থাকে। আর এই যে বহিঃপ্রাচীর আছে, এই বহিঃপ্রাচীরে কি থাকে, স্পোরোপোলেনিন নামক এক প্রকার উপাদান থাকে। এই উপাদানটা মূলত কি কি, স্পোরোপোলেনিন না, এই ডান দিকে দেখো স্পোরোপোলেনিন কি না, পরাগরেণুর যে এক্সাইন স্তর রয়েছে সেই এক্সাইন স্তরে যে নিষ্ক্রিয় কিন্তু অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত হয় তাকে বলা হয় স্পোরোপোলেনিন। এখানে থাকে কি না, ফ্যাটি অ্যাসিড থাকে, ফিনাইল প্রোপানয়েড থাকে, তারপরে হচ্ছে ফেনোলিক্স থাকে, ক্যারোটিনয়েড থাকে, এই সমস্ত উপাদানগুলো এই স্পোরোপোলেনিন স্তরটায় থাকে। আর এই যে পরাগধানীর ফুলের পরাগরেণু এক্সাইনের বাইরের দিকে যে হলুদ বর্ণের চটচটে পদার্থ থাকে, বিশেষ করে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে তাকে বলা হয় পোলেন কিট। তাহলে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে না, ফুলের বাইরে একদম হলুদ বর্ণের চটচটে তৈলাক্ত একটা পদার্থ থাকে যেটা মূলত লিপিড এবং ক্যারোটিনয়েড দ্বারা গঠিত হয়, তাকে বলা হয় কি না পোলেন কিট। তো এই হলো তোমাদের এটা পরাগরেণুর গঠন। আশা করি পরাগরেণুর গঠনটা বোঝা গেছে।
এখানে কয়েকটা টার্ম আর একটু দেখে নিতে হবে। প্যালিনোলজি কি না উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় রেণু এবং পরাগরেণুর উৎপাদন প্রক্রিয়া, গঠন, আকৃতি, অর্থনৈতিক গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে প্যালিনোলজি বলা হয়। তারপরে পলিনিয়াম কি, অনেকগুলি পরাগরেণু যখন একটি সাধারণ পরাগরেণু থলির মধ্যে আবৃত থাকে তখন তাকে বলা হচ্ছে পলিনিয়াম। পোলেন কিট কি, পোলেন কিট যেটা বললাম ওটা মূলত পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে থাকে, ট্যাপেটাম থেকে নিঃসৃত হয়, তৈলাক্ত চটচটে পদার্থ থাকে, লিপিড এবং ক্যারোটিনয়েড দ্বারা গঠিত, তাকে বলা হচ্ছে পোলেন কিট। আর স্পোরোডার্ম হচ্ছে পরাগরেণুর আবরণ, এবং দুটো আবরণ, বাইরেটাকে বলা হয় এক্সাইন, ভিতরেটাকে বলা হয় ইনটাইন। এনপিসি কি না, বিজ্ঞানী আর্টম্যান এবং বিজ্ঞানী স্ট্রেক 1961 খ্রিস্টাব্দে এনপিসি পদ্ধতিতে পরাগরেণু শ্রেণীবিন্যাস করেন। কি কি বিষয়ের উপর পরাগরেণু শ্রেণীবিন্যাস করেন না, নাম্বার, তারপরে হচ্ছে পি মানে পজিশন, রেণুর প্রাচীরে যে ছিদ্রের পজিশন, আর সি হচ্ছে ক্যারেক্টার, ছিদ্রের যে প্রকৃতি। এই তিনটা বিষয়ের উপরে পরাগরেণু শ্রেণীবিন্যাস করেছিলেন, এটাকে এনপিসি বলা হয়। নেক্সট হচ্ছে কি পলিস্পোরি কি না, রেণু চতুষ্টয়ের যদি 4টির বেশি পরাগরেণু থাকে তখন তাকে বলা হয় পলিস্পোরি, স্বর্ণলতার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে পলিনিয়াম। পলিনিয়াম কি না, পরাগথলিতে যখন অনেকগুলি পরাগরেণু একত্রিত অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে পলিনিয়াম, অর্কিডের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর একটা হচ্ছে কি না, মেলিসো প্যালাইনোলজি কি না, যে শাখায় মধুতে উপস্থিত পরাগরেণু পর্যবেক্ষণ করে মধুর কোন কোন ফুল থেকে সংগৃহীত হয়েছে সেটা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে কি না মেলিসো প্যালাইনোলজি। আর হে ফিভার তো জানো, বিশেষ করে যখন বসন্তকাল আসে বা শীতের পরবর্তী সময় যখন পরাগরেণু প্রচুর বায়ুমণ্ডলে থাকে এবং সেগুলো যখন নাকের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে তখন বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশান হয়, চোখ জ্বালা হয়, নাক দিয়ে জল পড়ে, জ্বর হতে পারে, এটাকে বলা হয় হে ফিভার। তো এই হচ্ছে তোমাদের আজকের যে বিষয়বস্তু, অর্থাৎ আমরা পুংকেশর চক্র সম্পর্কে পুরোটা পড়লাম, সেখান থেকে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় সেটা পড়লাম, এবং পরাগরেণুর গঠনও পড়লাম, সেখান থেকে কিছু এখানে যে এই ফ্যাক্ট ফাইন্ডারে কিছু বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আমরা স্টাডি করলাম। অর্থাৎ এর পরের দিন আমরা কি পড়ব না, ডেফিনেটলি এরপরে স্ত্রীস্তবক থেকে পড়া শুরু করবো, গাইনোসিয়াম এবং পিস্টিল তার অংশগুলো, সেখানে কিভাবে মেগা স্পোরোজেনেসিস ঘটে। কারণ আমরা আজকে এখানে যে মাইন্ড ম্যাপ একটা দিয়েছিলাম, এই মাইন্ড ম্যাপে দেখো কি রয়েছে না, মাইক্রো স্পোরোজেনেসিস প্রক্রিয়াটা এটা আমরা পড়ে নিয়েছি। পরের দিন আমরা পড়বো মেগা স্পোরোজেনেসিস পড়বো, তারপরে মাইক্রো গ্যামেটোজেনেসিস পড়বো, মেগা গ্যামেটোজেনেসিস পড়বো, ফার্টিলাইজেশন পড়বো এবং এমব্রায়োজেনেসিস পড়বো, একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে। অবশ্যই তোমরা জানো কবে কবে আসছে না, বুধবার এবং শনিবার রাত 9টায়। চোখ রাখো অবশ্যই, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আশা করি ক্লাস দেখার পরে বুঝতেই পারছো যে তোমাদের অবশ্যই উপকারে আসবে এই ভিডিও লেসনগুলো, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, কাছে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, তোমাদের বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলোতে শেয়ার করে যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে জুড়তে পারে, আমরা আরও বেটার ভাবে তোমাদের পরবর্তীকালে ভিডিও লেসনগুলো নিয়ে আসতে পারি। গুড নাইট, ধন্যবাদ, অনেক রাত হলো, এবারে টাটা, আসি, থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হবে আবার।